মিডিয়ার থেকে শুরু করে মানে একদম সবগুলো দল সবাই একই রকম ভাবে বাংলাদেশের বিষয়টিতে কথা বলছে এক সুরে, মানে সেখানে তাদের একরকমের কোথাও যেন একটা ঐক্য আহ, রয়ে গেছে বাংলাদেশের এই বিষয়গুলো অপপ্রচারের জায়গায়। এখানে আম, মানে আমরা প্রায়ই শুনি আমাদের বড় রাজনৈতিক দলগুলো বলছেন যে সীমান্তের ওপারে ফ্যাসিস্ট বসে আছে, তারা বসে ষড়যন্ত্র করছে। মানে আওয়ামী লীগ সীমান্তের ওপারে বসে এই কার্যকলাপের মধ্যে কোনো রকম তাদেরও কোনো সম্পৃক্ততা আছে বলে মনে করেন কিনা? তা নিশ্চিত আছে, কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে যে দুজনে মিলেই তো ক্ষমতায় ছিল। দিল্লি এবং শেখ হাসিনা মিলেই তো 16 বছর ছিল। একজনকে ছাড়া তো আরেকজন ছিল না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার শেখ হাসিনার সাথে কিন্তু দিল্লির সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। এবং প্রণব কাকা, এই আলোচনাগুলো তো আমরা শুনেছি। তারপরে হচ্ছে আপনার গান্ধী পরিবারের সাথে তার সম্পর্ক ভেরি ক্লোজ। দেখেছেন কয়দিন আগে যখন G8 এর কনফারেন্সে, কয়েক মাস আগে সে দিল্লিতে গেছে, তখন আপনার সাইডে বসে কিন্তু আপনার সোনিয়া গান্ধী, রাহুল, প্রিয়াঙ্কা সবাই কিন্তু শেখ হাসিনার সাথে এসে দেখা করেছে। অতএব এই জন্য দেখবেন কি এখানে কিন্তু বাইপার্টিজান একটা ঐক্যমত আছে। হাসিনা যখন পালিয়েছে তার পালানোর ব্যাপারে দুই দল কিন্তু একসাথে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে। অতএব হাসিনার সাথে সম্পর্কটা কিন্তু একদম মানে মানে খুবই একটা কনসেনসাস বেস পলিটিক্স আর কি। যে যেহেতু আমাদের লোক, আমাদের চাকর বাকর ছিল ওখানে, গোলাম এখন একটু বিশ্রামের জন্য এসছে, তাকে বিশ্রামের জন্য দেয়া হয়েছে। আর থার্ড হচ্ছে যে আপনার আওয়ামী লীগের কিন্তু হাজার হাজার লোক সেখানে আছে পলাতক, এবং হাজার হাজার কোটি টাকা সেখানে তাদের আছে। এবং আমরা ব্যক্তিগত সোর্সে জানি যে ওখানে আওয়ামী লীগের নেতারা মানে গ্রেফতার এড়ানোর জন্য পুলিশকে, ওখানকার গোয়েন্দা সংস্থাকে হিউজ পরিমাণ টাকা লেনদেন করছে। কারণ তারা অনেকেই অবৈধভাবে রাতের আধারে পাসপোর্ট ভিসা ছাড়া ওখানে পালিয়েছে। অতএব এটা করবার জন্য, এবং দেখবেন যে ভারতেরও কয়েকজন পলিটিশিয়ান কিন্তু বলেছে যে ঝাড়খণ্ড এখন একটা ছোট্ট বাংলাদেশে পরিণত হয়েছে, বাংলাদেশিরা মিজোরামে গিয়ে আশ্রয় নিচ্ছে। এই ধরনের কমেন্ট কিন্তু লোকাল পলিটিশিয়ানরা ইতিমধ্যে বলছে। এবং ধরপাকড়ের একটা ব্যাপার স্যাপার আসছে। আমরা বিভিন্ন জায়গাতে জেনেছি যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আপনার অবৈধভাবে থাকার জন্য কিন্তু গ্রেফতারও হয়েছে, হুম। কিন্তু তারা টাকা পয়সা দিয়ে এই গ্রেফতার গুলো ম্যানেজ করেছে, তারা গ্রেফতার অ্যাভয়েড করতে পারছে। তো সার্টেনলি এটা একসাথে কাজ করছে। এবং ইসকনের পিছনে দুইজনের লোকের নাম কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। তার ভিতরে একটা হচ্ছে নওফেল। আপনারা যদি আগের ভিডিওগুলো দেখেন, যে এই মহিবুল হাসান নওফেল, যিনি সোকল্ড শিক্ষা প্রতিমন্ত্রী না উপমন্ত্রী কি একটা ছিল, তো সে কিন্তু ইসকনের মিটিং এ গিয়ে বলেছে যে আমি ইসকন পূজারী। এবং সে জয় শ্রী রাম এবং ইসকনের যে মন্ত্রগুলো আছে সেগুলো সে পড়েছে। আরেকজনের কথা এসছে আপনার এই যে উত্তর অঞ্চল থেকে হিন্দুদেরকে সীমান্তে নিয়ে যাওয়া, যে দেখানো যে আসলে তারা তাদের ঘরে থাকতে পারছে না, ভিডিও বানানো যে পানিতে সাঁতার কাটছে, 2 দিন ধরে না খেয়ে আছে। এই যে নাটকগুলো করেছে, এটা কিন্তু ওখানকার খালিদ মাহমুদ নামে একজন এমপি ছিল আওয়ামী লীগের, ওখানকার সোকল্ড এমপি। তো এরা এবং বিজেপির স্থানীয় নেতারা মিলে কিন্তু এই কর্মকাণ্ডগুলো করেছে, এবং এগুলো খুব পরিকল্পিত ভাবে করেছে। ইসকনের এই পুরস্কারের পিছনে কিন্তু শত শত কোটি টাকার লেনদেন আছে। গোবিন্দ প্রামাণিকের যদি ইন্টারভিউ গুলো পড়েন, দেখবেন যে সে কিন্তু নিজে বলেছে যে 5ই আগস্টের পরে তাকে ভারত সরকার এবং গোয়েন্দা সংস্থারা ওখানকার তাকে অ্যাপ্রোচ করেছে, তাকে জাতীয় নেতা বানাবে, হিন্দুদের নেতা বানাবে, কিন্তু এটা উনি করতে কিন্তু অস্বীকার করেছেন। অতএব এইরকম চিন্ময়ের মতো একটা চাইল্ড মলেস্টার, যিনি বাচ্চা শিশুদেরকে মানে অ্যাবিউজ করেছেন, যাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে তিনি, চিন্ময় কিন্তু ইসকনের বিরুদ্ধে পর্যন্ত মামলা করেছে, তাদের সম্পর্কটা এই লেভেলের। হুম। তো সেই জায়গা থেকে ভারতের এই আচরণগুলো হচ্ছে যে খুবই বৈপরীত্যের জায়গায় রয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে হিস্টোরিক্যালি। কিন্তু আবার ইসকন তাকে বের করে দিয়ে ইসকন তো আবার তার জন্য মানে এই গ্রেপ্তার প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়া সেখানেও তো তার একটা প্রতিক্রিয়া দিচ্ছে, মানে তার বহিষ্কৃত নেতা নিয়েও। হ্যাঁ, এটা করছে হচ্ছে যে আপনার বাইরের ইনফ্লুয়েন্স আসছে। এবং মেইন স্ট্রিম অনেক হিন্দু নেতারা কিন্তু এই আচরণটাকে সন্দেহজনক বলেছে। গোবিন্দ প্রামাণিক বলেছে যে আমরা গত বছর, তার আগের বছর পূজাকে কেন্দ্র করে যে আপনার মন্দির ভাঙচুর হয়েছে, হিন্দুরা খুন হয়েছে, এগুলো নিয়ে যখন আমরা বিচার দাবি করেছি ভারতীয়দের কাছে, ভারতের যা রাজনীতিবিদদের কাছে দাবি করেছি, প্রেসে দাবি করেছি, তখন কিন্তু এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং এই ইসকন মিলে কাউন্টার প্রেস কনফারেন্স করে সারা পৃথিবীকে বলেছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে কোনো অত্যাচার নির্যাতন হচ্ছে না। তাহলে এই কাউন্টার ন্যারেটিভটা তাহলে কোত্থেকে আসতেছে?
এবং গোবিন্দ প্রামাণিকের কথা দেখলে দেখবেন সে কিন্তু জেনুইনলি এখানকার হিন্দু সম্প্রদায়ের স্বার্থ ধরে রাখার জন্য যা যা করণীয় সে দেখবেন এই দাবিগুলো কিন্তু সে তুলছে। অতএব এই মেইন স্ট্রিম ভয়েসটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। আমরা গত 16 বছর দেখেছি যারা দিল্লির পারপাস সার্ভ করেছে, যাদের টার্গেট ছিল হচ্ছে জিও পলিটিক্স, ভূ রাজনীতি, বিজেপির রাজনীতি। আর একটা বিষয় দেখবেন যে মনস্তত্ত্বে ভারত একটা অখণ্ড ভারতের আইডিয়াতে বিশ্বাস করে। এটা কংগ্রেস থেকে শুরু করে সফট ফ্যাসিস্ট আছে, আর একটা হলো হার্ডকোর ফ্যাসিস্ট আছে। বিজেপির যারা আদি পিতা ছিল, সাভারকার, গোলওয়াকার, এরা সবাই কিন্তু আপনার কংগ্রেসের নেতা ছিল এক সময়। এখান থেকে তারা বের হয়ে এসে এই ধরনের এক্সট্রিম অর্গানাইজেশন করেছে, যারা ওপেনলি তাদের লিটারেচারে বলেছে যে তারা হিটলারকে মহাপুরুষ মনে করে, হিটলারের আদর্শ দ্বারা তারা খুবই অনুপ্রাণিত। এবং আরএসএস এর অনেক লোককে আপনার জার্মানিতে পাঠানো হয়েছিল হিটলার কিভাবে দেশ শাসন করছে সেটা দেখবার জন্য। তো এই ধরনের একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন সফট এবং হার্ডকোর মিলায়ে তারা বিশ্বাস করে না যে ভারতের চারপাশে কোনো স্বাধীন রাষ্ট্র থাকতে পারে। এই মনস্তত্ত্বটা তারা কিন্তু প্রচন্ড ডিপ্রেশন তৈরি করেছে, যারা যখন দেখতে পাচ্ছে চারপাশের স্বাধীন রাষ্ট্রগুলো প্রচন্ড রকম হস্টাইল হয়ে যাচ্ছে তাদের প্রতি।